এই শোনো না, শালু এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। আরে বাবা, তুমি এত খোঁচাও কেন? ধুর, বড্ড বাচাল তো তুমি। বিকেলে যাওয়ার আগে আমায় বইলো, রিয়ানকে বললে ও গিয়ে দিয়ে আসবে। আশাহত হলো স্পর্শী। আরশি বোনের কানে ফিসফিস করে বলল, আপু, এইবারে এক একটা পেছনে বোমা মারলেও কথা বের হবে না। অসহায়ভাবে বোনের কথায় সাড়া দিল স্পর্শী। সোনালি রান্নাঘরে ঢুকছে, স্পর্শী পিছু পিছু গিয়ে দাঁড়ালো, ঠোঁট দুটো আলতো বাঁকা করে বলল, আন্টি, জাস্ট একটা কোয়েশ্চেন, আপনার নামটা বলুন প্লিজ। সোনালি পিছু ফিরেই হেসে দিল, বলল, সোনালি। খাবার খেয়ে রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দিল স্পর্শী। মায়ের নাম্বারে কল দিয়ে আয়েশ করে বসলো। ওপাশ থেকে সাথে সাথে রিসিভ হলো। মাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে স্পর্শী জিজ্ঞাসা করলো, মা সোনালিকে? পিপাসা থমকে গেল। বহুদিন পর প্রিয় একজন মানুষের মুখ ভেসে উঠলো চোখের পাতায়। মৃদু স্বরে বললেন, স্পর্শী সবটা চেপে গেল। বাবা তাকে ধমক দিয়েছে, অপমান করেছে, শুনলে ভীষণ কষ্ট পাবে মা। ইনিয়ে বিনিয়ে বলল, ওই তেমন কিছু না, আন্টিটা ভীষণ ভালো আর মিশু, আমাদের কত আদর করে খাওয়ালো। যাই হোক, বাদ দাও, তুমি কেমন আছো? এভাবে কিছুক্ষণ কথা বলল মায়ের সাথে। এরপর বোনের হাতে ফোন দিয়ে রুমে বসিয়ে স্পর্শী নেমে পড়লো সোনালির খোঁজে। কিন্তু এত বড় বাড়ির এতগুলো রুমের মধ্যে নিজেকে এলোমেলো করে ফেললো। একে একে উঁকি দিতে লাগলো প্রত্যেকটি রুমে। দোতলার সিঁড়ির কাছের রুমটাও দরজা ভেড়ানো। আলতো হাতে দরজা ফাঁক করে উঁকি দিতে ওপাশ থেকে পুরো দরজাটা খুলে ফেললো শোভাম। চমকে উঠলো স্পর্শী, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইলো। মাত্র গোসল করে খেতে যাওয়ার জন্য দরজা খুলেছিল। এর মধ্যে স্পর্শীকে দেখতেই অবাক হয়ে গেল। সন্দেহের দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। স্পর্শী অস্বস্তিতে পড়লো। দ্রুত পায়ে সেখান থেকে কেটে পড়ার জন্য পা বাড়াতেই সোভাম বলল, এই দাঁড়াও, তুমি সকালের সে মেয়েটা না? আশ্চর্য হয়ে যাচ্ছি আমি, তুমি আমার বাড়িতে কেন? আর রুমেই বা ওকে ঝুঁকি দিচ্ছিলে কেন? স্পর্শী দাঁত মেলে হাসলো, আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া, আপনি তখন বললেন না বাইরে থাকা আমার জন্য রিস্ক হয়ে যাবে, তাই তো সেফ জোনে চলে এলাম। আর শুনুন, আঙ্কেল এখানে থাকার অনুমতি আমায় দিয়েছেন, আর আপনার রুমে উকি ঝুঁকি দিচ্ছিলাম না। আমি তো সোনালি আন্টিকে খুঁজছিলাম, আমি বুঝতে পারিনি এটা আপনার রুম, ক্ষমা করবেন। বলেই দ্রুত পায়ে নেমে গেল। সিঁড়ি দিয়ে উপরে উঠছে সোনালি। স্পর্শীকে দ্রুত পায়ে নিচে নামতে দেখে ধরে ফেললো। ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ছুটছো কেন? স্পর্শী হাত ছেড়ে বাঁচলো। এরপর সোনালির হাত ধরে বলল, আমার সাথে আমাদের রুমে চলো। বলার পর আর কিয়তক্ষণ নষ্ট করলো না, দ্রুত টেনে রুমে নিয়ে গেল। আরশি ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যেই। সোনালীকে বিছানায় বসিয়ে তার পাশে বসে জিরিয়ে নিল, বলল, আমি আপনাকে খুঁজছিলাম, কিন্তু রুম তো আর চিনি না, তাই প্রত্যেকটা রুমে উকি মেরে মেরে দেখতে দেখতে শোভাম ভাইয়ার কাছে ধরা পড়ে গেছে। আসলে আমি জানতাম না এটা ভাইয়ার রুম, উনি মনে হয় খুব রাগ করেছেন। সোনালী মাথায় হাত দিয়ে বসে রইলেন। স্পর্শীর উদ্দেশ্যে বললেন, তুমি ঝামেলা না বাদিয়ে সুস্থ হয়ে বসে থাকতে পারো না? যাই হোক, আমাকে খুঁজছিলা কেন? স্পর্শী হুট করে সোনালীর হাত জড়িয়ে ধরলো, অনুনয় বিনয় করে বলল, প্লিজ আন্টি, আমার প্রশ্নগুলোর উত্তর দাও। আসলে সাংবাদিকতা নিয়ে পড়ছি তো, সবকিছুতে অতিরিক্ত কৌতূহল। আমার খুব জানতে ইচ্ছা করছে আঙ্কেল সম্পর্কে। উনি ওনার স্ত্রীর নাম শুনে এভাবে রাগ করলেন কেন? প্লিজ বলুন না, না জানলে আমার আর ঘুম আসবে না। সোনালী বিরক্ত হয়ে বলল, কেন একই প্রশ্ন বারবার করছো? এটা আমাদের পারিবারিক ব্যাপার। এইসব ঘটনার সাথে আমাদের সম্মান জড়িয়ে আছে। হুট করে তোমাকে বলে দেব আর এক কান দুকান হয়ে পুরো পিরোজপুর ছেয়ে যাবে, পরিবারের নামে দুর্নাম ছড়াবে। বাদ দাও, তুমি কখন যাবে? স্পর্শী হতাশ হলো, বলল, আর সে একটু অসুস্থ, আজকেই এলাম জার্নি করে, আবার আজকেই ওকে নিয়ে যেতে আমি সাহস পাচ্ছি না। আমি কাল সকাল পর্যন্ত একটু থাকি। অস্বস্তিতে পড়লো সোনালী, বলল, আরে থাকো না, তোমাকে তো ভাইজান বলেই দিয়েছে যতদিন আছো থাকতে পারবে, কিন্তু তুমি তো আমাদের পারিবারিক ব্যাপারগুলো নিয়ে বেশি ঘাটছো, যার কারণে ভাইজান রাগ করেছে। তুমি আরো 2 দিন এখানে থাকো, বোন সুস্থ হোক তারপর যেও। আচ্ছা, তোমার বাবা কি করে? স্পর্শী গোমরা মুখে উত্তর দিল। জানি না। অবাক হয়ে গেল সোনালী, বলল, তোমার বাবা কি করে সেটা জানো না? অদ্ভুত মেয়ে তো। পুনরায় অন্যমনস্ক হয়ে স্পর্শী বলল, জানবো কিভাবে?
মা বাবা প্রায় অনেক বছর হয়েছে আলাদা থাকে, তাদের মধ্যকার ঝামেলার কারণে। আমি তো বাবার মুখটাও মনে করতে পারতাম না যদি না দেখতাম। স্পর্শী চলে গিয়েছে কিনা সেটা দেখতেই শামসুল সর্দার গেস্ট রুমের সামনে এসেছে। দরজার সামনে আসতেই ভেতরের যাবতীয় কথা সে শুনতে পায়। মেয়েটার বাবা নেই, ঝামেলা চলছে তাদের মধ্যে, কিন্তু কিসের ঝামেলা? ভীষণ কৌতূহল জাগে, সমস্ত ঘটনাটা শোনায়। ধীর পায়ে রুমে প্রবেশ করতেই তাকে দেখে দাঁড়িয়ে যায় স্পর্শী আর সোনালি। শামসুল সর্দার স্পর্শীর দিকে তাকিয়ে বলল, তোমার বাবার বাড়ি কোথায়? আর কি এমন ঝামেলা হয়েছে যে ছেলেমেয়েরা বাবার পেশাটা সম্পর্কেও জানে না? দোপা সামনে এগিয়ে এলো স্পর্শী। ব্যতিব্যস্ত কণ্ঠে শামসুল সর্দারকে চেঁচিয়ে বলে উঠল, কেন বলবো আপনাকে? আমার পারিবারিক ব্যাপারে আপনাকে কেন বলবো? আপনি বলেছিলেন আমাকে নিজের স্ত্রী সম্পর্কে, উল্টো ঝাড়ি ধমক মেরে বসিয়ে রেখেছিলেন। তাহলে আমি কেন বলবো? বলবো না, কিছুতেই বলবো না। হা হয়ে গেল শামসুল সর্দার, দাঁতে দাঁত চেপে বলল, স্টুপিড মেয়ে, বাপের বয়সী লোকের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো, লজ্জা লাগে না? কপাল কুঁচকে তাকিয়ে আছে শামসুল সর্দার। এই মেয়ের কাছে কোন কুক্ষণে সে পরিচয় জিজ্ঞাসা করলো। ওর একবারও ভয় লাগলো না এভাবে মুখের ওপর কথা বলতে? ছোট ভাইয়ের বউয়ের সামনে যেন ভীষণ অপমানিত হলেন। আমতা আমতা করে স্পর্শীকে ধমক দিয়ে বললেন, স্টুপিড মেয়ে, আমার তো তোমার বাবা কাছে নেই শুনে মায়া লাগলো, তাই জানতে এসেছিলাম। আর তুমি উল্টো আমার সাথে ঝগড়া করছো? স্পর্শী ভ্রু কুঁচকে চাইলো, এরপর ঝগড়ুটে ভাব নিয়ে ইনিয়ে বিনিয়ে বলল, আমারও তো মায়া হয়েছিল যখন দেখলাম আপনি আপনার স্ত্রীর কথা শুনে রাগ করে আমাকে ধমক দিয়ে চলে গেলেন না খেয়ে। ভাবলাম হয়তো আপনার স্ত্রী আপনাকে ভীষণ অত্যাচার করে, যার কারণে তার নামটা শুনেও আপনার রাগ হয়, ভয় হয়। এজন্যই তো জানতে চাইলাম। আহাম্মক হয়ে গেল শামসুল সর্দার। তাকে কি এই মেয়ে দুর্বল ভাবে যে বউ ভয় পাবে? বউ শব্দটা মাথায় বিচরণ করতেই চোয়াল শক্ত হয়ে উঠল, বুকের ভেতরটা হু হু করে উঠল বেদনায়। এখানে আর এক মুহূর্ত নয়, হন হন করে বের হয়ে গেল কক্ষ থেকে। যাওয়ার আগ মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে ঝরঝরে কণ্ঠে বললেন, সোনালি, ওকে যেন রাতে আমার বাড়িতে আর না দেখি। কোনো অভদ্র মেয়েকে শামসুল সর্দার আশ্রয় দেয় না। আতকে উঠলেন সোনালি। দ্রুত পায়ে এগিয়ে গেল স্পর্শের নিকট, মাথায় হাত দিয়ে বলল, তুমি সত্যিই বড্ড বিয়াদব মেয়ে। একটা মানুষের দুর্বল জায়গাগুলো নিয়ে খুবই মজা নিতে ভাল লাগে, তাই না? দেখছো ভাইজান রাগ করে, তারপরও বারবার একই কথা। বড়দের সাথে এভাবে কথা বলে? সে কোনো কিছু আদব কায়দা? এবারে কি করবে? হনি তো বলেই দিল তোমাকে আর রাখবে না। এবারে ভালোই ভালোই কাল সকালে বিদায় হও। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে সংসারে অশান্তি করছো। বলেই দরজার দিকে ফিরে যাওয়ার প্রয়াস করলেন। কথাগুলো স্পর্শীর একদম বাম পাশ বরাবর লেগেছে। সে উড়ে এসে জুড়ে বসেছে? হ্যাঁ, বসেছেই তো। এতটা অপমান, এতটা অবহেলা হওয়ার সত্ত্বেও কিছু প্রশ্নের উত্তর পাবার জন্য পড়ে আছে আবর্জনা হিসেবে। স্নিগ্ধ কণ্ঠে কান্না চেপে স্পর্শী আবারও জিজ্ঞাসা করলো, আন্টি, কাল তো চলেই যাব, আর বিরক্ত করব না কখনো। একটু বলুন না, উনি কেন তার স্ত্রীর নাম শুনলে রেগে যান? আর ওনার স্ত্রী বা কোথায়? পিছু ফিরে তাকালো সোনালি। স্পর্শীর চলচল করা অশ্রুসিক্ত চোখ দুটো দেখে মায়া হলো ভীষণ। এগিয়ে এলো তার কাছে, ঘাড়ে হাত বুলিয়ে বললেন, ভাইজানের কথায় কষ্ট পেয়েছো? চোখ দুটো নিচু করে মাথা নাড়ল স্পর্শী। মুহূর্তেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ফ্লোরে। চলে গেলেন সোনালি। স্পর্শীকে বিছানায় বসিয়ে তার পাশে বসলেন। এরপর মুচকি হেসে বললেন, অন্যের ব্যাপারে জানার এত ইচ্ছে যে কেঁদেই ফেলেছো? শোনো মা, তুমি ভাইজানকে না জেনেই কষ্ট দিচ্ছ বারবার। উনি কখনো এভাবে কাউকে বকে না, আর না তো কারণ ছাড়া ধমক দেয়। ওনার স্ত্রীর প্রতি প্রবল রাগ তার। এই জন্য রাগ করে মনে করতে চাই না আগের ঘটনাগুলো। এ বাড়ির সবার বড় হচ্ছে ভাইজান। রাজনীতি করতে ছোট ভাই দুটোকে সাথে নিয়ে জীবনের প্রথম নির্বাচন এমপিও হলো। তখন তার বয়স প্রায় 30 পেরিয়ে গেছে। সারাদিন ছেলে পেলে নিয়ে ঘোরে। বিভিন্ন ঝামেলায় থাকার কারণে বাড়ি আসে না। মাসের মধ্যে একদিনও ওই বাজারে থাকতো। ছেলেকে বাড়িমুখো করার জন্য আমার শ্বশুর শাশুড়ি মেয়ে পছন্দ করে বিয়ে দেয় শোভামের মায়ের সাথে। সংসার ভালোই চলছিল, ভাইজানও সংসারী হয়েছিলেন, কিন্তু তারপরেও প্রায় রাজনৈতিক কাজে বাড়ির বাইরে থাকতেন। এই ধরো সপ্তাহে 2-3 দিন বাড়ি আসতেন, তাও একদম গভীর রাতে। কিন্তু শোভামের মায়ের মনে কি ছিল কে জানে।
এত সুখ জীবনের প্রথম এমন একটা ফুটফুটে ছেলে রেখে অন্য এক পুরুষের সাথে পালাইয়া গেল। জানো, শোভামের তখন বয়স মাত্র 7 মাস। আমি তখন নতুন বউ, বেশিরভাগ বাপের বাড়িতেই থাকতাম। ছেলেটা নাকি সারাদিন কান্নাকাটি করত। এরপর শোভামের নানা নানি নিয়ে গেল তাদের কাছে। যদিও ভাইজান দিত না, কিন্তু শোভামের মামির ও তখন ওর বয়সী বাচ্চা ছিল। একসাথে দুধ খাওয়াইয়া মায়ের মতন পালবে দেইকা ভাইজান দিছিল। তাছাড়া রাজনীতির জন্য উনিও সময় দিতে পারত না। এরপর প্রায় ছেলেরে দেখতে যাইতেন, আবার বড় হবার সাথে নিজের কাছেও নিয়ে রাখতেন। ভাইজান এরপর গম্ভীর হইয়া গেলেন। বাড়ি থেকে বিয়ার কথা বললেও রাগ করতেন। কিন্তু শোভামের যখন 6 বছর, তখন ভাইজান বগুড়ার এক মেয়েকে বিয়ে করলেন। হুট কইরাই এমন কাজ, আমরা অবাক হয়ে গেছিলাম, কিন্তু খুশি ছিলাম। এরপর পিপাসা আসার পর ভাইজান যেন কেমন পরিবর্তন হইয়া গেলেন। সময় মতো বাড়ি আসে, কি সুন্দর হাসি খুশি ছিলেন। জানো তো, কাজে ফাঁকি দিয়াও উনি বাড়ি আইসা বইসে থাকতেন, কিন্তু সুখ হয়তো সইল না। এর মধ্যে শোভামের মারে তালাক দিল তার সেই স্বামী। এরপর আবার ছেলে দোয়াই দিয়া আমাদের বাড়িতে উঠলেন। সবাই এত অপমান করলাম, তাও শুনল না। বেয়ার মতো আসতেন যেতেন। সামনে নির্বাচন থাকায় ভাইজানও তেমন কিছু বলতে পারলেন না। এর মধ্যেই ওই মহিলা আমাদের সবাইরে বলল ওরে নাকি লুকাইয়া আবারও ভাইজান বিয়া করছে। পিপাসা আমাদের সবার ছোট ছিল, একদম ছোট্ট একটা মেয়ে। কি বুঝ হইল আল্লাহ জানে। ওই দিন রাতে 3.5 বছরের বাচ্চাটা নিয়ে পালাইয়া গেল। এত খুঁজলাম, পাইলাম না। কত জায়গায় ভাইজান খুঁজলো, পাগলের মতো দৌড়াইলো, রাজনীতি ছাড়লো, কিন্তু পাইল না। ওই বছরেই শিকদার বাড়ির আমজাদ শিকদার এমপি হইল। এরপর শোভামের মা 10-12 দিন বেহিয়ার মতো পইরা ছিল বাড়িতে। কিন্তু যখন দেখলো ভাইজান রে দিয়া আর সুবিধার হইবে না, দিন রাত উনি পাগলের মতো সারা শহর পিপাসারে খুঁজতে থাকে, তখন আর অপেক্ষা করলো না। পরের সপ্তাহেই অন্য জায়গায় বিয়ে করলো। তখন আর ছেলের কথা মনেই করলো না। ছেলেটা কত কান্নাকাটি করছে মার কাছে যাওয়ার জন্য, কিন্তু নিলই না। এরপর ভাইজান ধীরে ধীরে কঠিন হইয়া গেলেন, পিপাসারে আর খুঁজলেন না। ছেলে আর রাজনীতি নিয়ে পইরা রইলেন আজ প্রায় 19টা বছর। এই তার স্ত্রীর উপর রাগের কারণ। এখন তুমি যদি বারবার ওনারে এসব মনে করাইয়া দিয়া কষ্ট দাও, তাইলে তো রাগ করবেই। দম বন্ধ হয়ে যাচ্ছে স্পর্শীর, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। চোখ দিয়ে অশ্রুরা একের পর এক বিসর্জন নিচ্ছে, কিন্তু নিঃশব্দে। উফ, তার বাবা আজ কতগুলো বছর কষ্ট পাচ্ছে। মায়ের কাছে তাও মেয়ে দুটো ছিল। রাত জেগে মেয়েদের জড়িয়ে কাঁদতে পারতেন, তাদের নিয়ে স্বপ্ন দেখতে পারতেন। কিন্তু বাবা, তার কাছে কি ছিল? শুধুমাত্র কিছু স্মৃতি। ইচ্ছে করছে বাবাকে গিয়ে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না। স্পর্শী কান্না জড়িত কণ্ঠে বলল। ওনার দ্বিতীয় স্ত্রীর কি কোনো খোঁজই নেই? আফসোসের স্বরে সোনালী বললেন। জানি না আদৌ বেঁচে আছে কিনা মরে গেছে, মেয়েটাকে নিয়ে সেটাই জানি না। ভাইজানকে বলেছিলাম নিউজ পেপারে টিভিতে বিজ্ঞপ্তি দিতে, কিন্তু উনি রাজি হননি। দুহাত দিয়ে মাথা চেপে বিছানায় বসে পড়ল স্পর্শী। সোনালীর উদ্দেশ্যে বলল। আন্টি, আমার মাথা ব্যথা করছে, আপনি যাওয়ার আগে দরজাটা চাপিয়ে যাবেন প্লিজ। সোনালী আর কথা বাড়ানো না, ত্রস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল দরজা চাপিয়ে। দ্রুত উঠে বসলো স্পর্শী। ফোন হাতে নিয়ে মায়ের নাম্বারে কল লাগালো। ক্রোধ এবং কষ্ট দুটোই অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। ওপাশ থেকে রিসিভড হলো না। রেগে আবারও ফোন করলো। টানা 4 বার ফোন করার পর ওপাশ থেকে রিসিভড হতেই স্পর্শী চেঁচিয়ে উঠলো, বলল। এতবার ফোন দিচ্ছি, ধরছো না কেন? মেয়ের থেকেও কি তোমার কাছে পার্লার বেশি? অবাক হয়ে গেল পিপাসা, ব্যস্ত কণ্ঠে বললেন। কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন? আর চেপে রাখতে পারলো না স্পর্শী। ফোন হাতে হাঁটু মুড়িয়ে বসে পড়লো ফ্লোরে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল। আম্মু, আম্মু, আব্বু বিয়ে করেনি। আব্বু এখনো বিয়ে করেনি, তোমার অপেক্ষায় বসে আছে সে। ওমা, তুমি এত পাষাণ কেন? কি করে হতে পারলে পাষাণ? একবারও মনে হলো না যে লোকটাকে ছুঁড়ে রেখে দিয়ে এসেছো সে কেমন আছে, কি করছে, আদৌ বিয়ে করেছে কিনা, নাকি তোমার জন্য আজ 19টা বছর বসে আছে? দুহাত দিয়ে চোখ মুখ মুছে কঠোর গলায় বলল। তুমি এক্ষুনি গাড়িতে উঠবে, কালকের মধ্যে পিরোজপুরে আসবে, বুঝেছো? তুমি তোমার স্বামীর সাথে স্বাভাবিক হও বা না হও, আমরা আমাদের বাবার কাছে থাকতে চাই, ওনাকে জড়িয়ে ধরতে চাই, সারাক্ষণ আব্বু বলে ডাকতে চাই। প্লিজ আম্মু, প্লিজ তুমি আসো মা, আব্বুকে বলে দাও আমরা দুজন
তারই মেয়ে। আমি কিভাবে আব্বুকে নিজের পরিচয় দিব? ওনাকে বললে উনি প্রমাণ চাইবেন আমার কাছে, বিশ্বাস করতে চাইবেন না। আমি পারবো না এসব। আমি পারবো না নিজের বাবার কাছে তার মেয়ে হওয়ার প্রমাণ দিতে। আমার বুকটা ফেটে যাচ্ছে, বিশ্বাস করো। তুমি কাল আসবে, বাবার সামনে দাঁড়িয়ে বলবে আমরা তার মেয়ে। এরপর তোমার যা ইচ্ছা তুমি তাই করো, বাধা দিব না। আরে তুমি যাবার 1 সপ্তাহের মাথায় ওই মহিলার বিয়ে হয়েছে অন্য জায়গায়, আর তুমি তাকে জড়িয়ে আজ এতগুলো বছর বাবাকে কষ্ট দিচ্ছ। ওপাশ থেকে অনবরত কাঁদছে পিপাসা। নিজের উপরই যেন বিশ্বাস হচ্ছে না। একদিকে বহু বছরের এক পাথর যেন বুক থেকে সরে গেল, ভেতরটা ভালো লাগায় ছেয়ে গেল। তার স্বামী তারই আছে, অন্য কোনো নারীতে মজে নেই। অন্যদিকে ভয় হচ্ছে, ভীষণ ভয়। কি করে দাঁড়াবে ওই মানুষটার সামনে? নিজেকে বহু কষ্টে সামলে পিপাসা বলল, ও মা, আমি কি করে দাঁড়াবো ওই মানুষটার সামনে? আমার যে লজ্জা করে। স্পর্শী শুনল না, পুনরায় কঠোর কণ্ঠে বলল, কাল সকালে যেন তোমাকে সর্দার বাড়িতে দেখি। এর অনর্থ হলে বিশ্বাস করো খুব খারাপ কিছু ঘটিয়ে ফেলবো আমি। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।